বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, শিক্ষা জাতির মেরুদণ্ড একথা আমরা সবাই জানি এবং শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ বেশ কিছু ক্ষেত্রে শিক্ষা খাতের অর্জন যথেষ্ট পরিমাণে এবং বিশ্বব্যাপী তা প্রশংসাও কুড়িয়েছে। আমরা নারী শিক্ষায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছতে বাংলাদেশের যে মাইল ফলক সেক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে শিক্ষা বিষয়ে সচেতনতা বাড়ছে, স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। জানুয়ারির প্রথম দিনেই কোটি শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাচ্ছে শত প্রতিকূলতা সত্ত্বেও। এগুলো হচ্ছে আশার দিক, হতাশারও কিছু কিছু জায়গা আছে এবং শিক্ষা নিয়ে নানান সময় নানা ধরনের আলোচনা হয়, কিন্তু তার একটা ধারাবাহিকতা অনেক সময় লক্ষ্য করা যায় না। চ্যানেল আই যে গণমাধ্যমটি এখন আপনারা যে টেলিভিশন চ্যানেলটি আপনারা দেখছেন পর্দায়, অনেক ক্ষেত্রেই পথিকৃতের ভূমিকা পালন করছে সংবাদে, বিভিন্ন অনুষ্ঠানে। তার মধ্যে সংবাদের মধ্যে কৃষি সংবাদের কথা উল্লেখ করা যেতে পারে, প্রকৃতি সংবাদের কথা উল্লেখ করা যেতে পারে, শিক্ষা নিয়েও একটা ধারাবাহিক সংবাদ যে হতে পারে, করা যেতে পারে, সেটি চ্যানেল আই প্রথম শুরু করেছে এবং ইতিমধ্যেই গত 30 সেপ্টেম্বর 500টি পর্ব অর্থাৎ 500 দিনে সেই সংবাদ প্রচারিত হয়েছে চ্যানেল আইতে এবং তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শিক্ষা নিয়ে সংবাদ প্রচারিত হয়েছে এবং সেটি নাড়া দিয়েছে নানান মহলকে। অনেক ক্ষেত্রেই সেই সংবাদের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থাও কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। শিক্ষা সংবাদের 500তম পর্ব প্রচার উপলক্ষে আজকের তৃতীয় মাত্রা এবং সেই প্রসঙ্গে যে প্রসঙ্গগুলোর কথা আমি শুরুতে উল্লেখ করলাম তারও হয়তো খানিকটা আলোচনার মধ্যে আমরা নিয়ে আসবার চেষ্টা করব। আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি, আমার বায়ে বসা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমার ডানে রয়েছেন যে চ্যানেলটিতে শিক্ষা সংবাদ নিয়মিত প্রচারিত হচ্ছে সেই চ্যানেলের পরিচালক অর্থাৎ চ্যানেল আইয়ের পরিচালক, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। এবং তারপরে রয়েছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা এবং এই শিক্ষা সংবাদের নেপথ্য যারা সহযোগিতা করছেন তাদের অন্যতম গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা আক্কি চৌধুরী। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। যদিও শাইখ সিরাজকে দিয়ে শুরু করবার কথা যে কেন এই সংবাদ প্রচারিত হচ্ছে, কিভাবে, কোন চিন্তা থেকে, কিন্তু আমি একটু প্রথমে মন্ত্রীর কাছে যাই। মিস্টার মিনিস্টার, আপনি যদি একটু বলেন যে এই বাংলাদেশের শিক্ষামন্ত্রী হিসেবে, শিক্ষার দায়িত্বে থাকা প্রধান পুরুষ হিসেবে আপনি এই সংবাদ কিভাবে নিয়েছেন আপনার ক্রিয়াকর্মের ক্ষেত্রে? ধন্যবাদ। আমি বলবো যে এটা একটা চমৎকার অনুষ্ঠান হিসেবে বলবো শিক্ষা সংবাদ, এবং এইটির যে 500তম পর্ব সমাপ্ত হলো এই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইকে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের সবাইকে। আমি মনে করি যে এটা একটা খুবই উপকারী এবং আমাদের প্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের শিক্ষা জীবনের সাথে। এবং আমরা এখান থেকে বলা যায় যে আমাদের শিক্ষাটা চিত্র আমরা পাই, শিক্ষার সমস্যাগুলো আমাদের সামনে চলে আসে, আমাদের অনেক করণীয় চোখের সামনে চলে আসে। এই কথা ঠিক যে কোনো একটা সমস্যা উঠে আসলেই আমরা সাথে সাথে সমাধান করে ফেলবো এমন সুযোগ বা ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমরা এটাকে খুবই মূল্য দেই এবং এই বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করি এবং আমরা কি করতে পারি সেটা আমরা ব্যবস্থা নিই। তো এই যে 500তম এই কি বলবো পর্বটা শেষ হলো, এর মধ্যে আমরা অনেকগুলো বিষয় পেয়েছি যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টা হয়তো আমাদের জানার বাইরেও ছিল। কারণ এত মাঠ পর্যায় থেকে আমাদের যে জনবল আছে, আমাদের যে কাঠামো আছে, তাতে আমরা সবসময় সব সঠিক খবরটা হয়তো পেতেও পারি না। তার মধ্য দিয়ে আমরা খবর পেয়েছি এবং অনেক বিষয় আমরা জানতে পারছি যেগুলো আমাদের হস্তক্ষেপের ফলে সহজেই সমাধান করা সম্ভব। আবার অনেকগুলো বিষয় খুবই কঠিন, ইচ্ছা করলে আমরা পারি না, কিন্তু আমরা বিবেচনায় নিয়েছি। তা আমি কথা না বাড়িয়ে বলবো যে এটা একটা খুবই উপকারী, আমাদের সাহায্যকারী একটা পর্ব বা একটা অনুষ্ঠান, যেটার দ্বারা আমরা উপকৃত হয়েছি এবং আমাদের বিভিন্ন সমস্যাগুলো আমাদের মনে করি আমাদের উপকারে এসেছে এবং সেগুলো আমরা কাজে লাগিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পেরেছি। আমি এটাই আশা করব যে সার্বিকভাবে চ্যানেল আইয়ের শিক্ষার প্রতি যে সহানুভূতি, যে সমর্থন, যে সহযোগিতা আছে সেটা আরও বৃদ্ধি পাবে এবং এই পর্ব আমি আশা করি নিশ্চয়ই আপনারা আরও অব্যাহত রাখবেন এবং যাতে আমরা উপকৃত হই এবং আমাদের দেশের শিক্ষার্থী, শিক্ষক, জনগণ এর মধ্য দিয়ে উপকৃত হবেন।
ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে মিস্টার শাইখ সাহেব, আপনি যদি একটু বলেন যে শুরুটা কিভাবে এবং আজকে কোথায় দাঁড়িয়ে আছে শিক্ষা সংবাদ বা ভবিষ্যৎটা কি? ধন্যবাদ দেই জনাব নুরুল ইসলাম নাহিদকে, তিনি আজকে আমাদের সাথে সময় দিয়েছেন। রাশেদা কে চৌধুরী আছেন। শুরুটা গণস্বাক্ষরতা রাশেদা কে চৌধুরীর, সেখান থেকে আমি বলবো যে উনি হয়তো মনে করেছেন বা ভেবেছেন ওনার চোখের সামনে যে টেলিভিশনগুলো এখনো পর্যন্ত আছে সেখান থেকে যদি একটা রেসপন্সিবল টেলিভিশন চ্যানেলকে বেছে নিতে হয় তাহলে হয়তো সেই তালিকায় চ্যানেল আই হয়তো বা ছিল। এটা আমি অনুমান করে বলছি রেসপন্সিবিলিটির প্রশ্ন থেকে। এবং আমরা এটা বিশ্বাসও করতে চাই এভাবে যে একটি টেলিভিশন, বেসরকারি টেলিভিশন, বিনোদনমূলক একটি টেলিভিশন চ্যানেল শুধুই যেই কথাগুলো বললাম এর ভেতরে সীমাবদ্ধ থাকা আমাদের মতো একটি দেশে, উন্নয়নশীল দেশে ঠিক নয়। রেসপন্সিবিলিটিও থাকবে, তার বিনোদন, তার বাণিজ্যের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্র আছে সমাজ বিনির্মাণে, শিক্ষার অগ্রগতিতে, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে। এবং সেই জানি যে শিক্ষার জন্য আলাদা একটি টেলিভিশন চ্যানেল হতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত নেই, কৃষির জন্য আলাদা একটি টেলিভিশন হতে পারে, খেলাধুলার জন্য আলাদা একটি টেলিভিশন হতে পারে, স্বাস্থ্যের জন্য হতে পারে, কিন্তু যখন নেই দেশের ভেতরে তখন এই চ্যানেলগুলোর রেসপন্সিবিলিটি আসে এই বিষয়গুলোর ওয়াচডগের কাজ করা। সেরকম একটি অবস্থান থেকে গণস্বাক্ষরতার সেই তাদের আমাদের ব্যাপারে তারা যে অফারটা দিয়েছিল সেটা আমরা লুফে নিলাম, যে আমরা মনে করেছি যে এরকম রেসপন্সিবিলিটি কাজ এটি টেলিভিশন চ্যানেলের করা দরকার। সেই থেকে শুরু এবং এটা এখন অব্যাহত আছে। একটু আগে মাননীয় মন্ত্রী যেটা বললেন যে এটাতে তারা উপকৃত হচ্ছেন, আমরাও বিশ্বাস করি যে সত্যি সত্যি আমরা দেখেছি যে এই 500 পর্বে একেবারে প্রত্যন্ত এলাকা পর্যন্ত বাংলাদেশে, যেখানে সত্যিকার অর্থে অবকাঠামোগত একটি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যূনতম যে অবকাঠামো থাকা দরকার সেটা নিয়েই তুলে ধরা হয়েছে। যেখানে শিক্ষকের চাইতে দেখা যাচ্ছে যে ছাত্রের চাইতে শিক্ষকের সংখ্যা বেশি, আবার কোথাও দেখা গেছে শিক্ষকের চাইতে শিক্ষার্থীর সংখ্যা বেশি, নানান ধরনের সমস্যা ছিল। তো সেগুলো তুলে ধরাতে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয় সবকিছুই সমাধান করেছে, এটা বলা দুঃসাধ্য একটি বিষয়, কিন্তু তারা আমলে এনেছে এবং যেগুলো তাদের পক্ষে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা ছিল সেগুলো করেছে। আরেকটি বিষয় যেটি লক্ষ্য করেছি যে তারা অন্তত তাদের চেতনার ভেতরে এনেছে যে এগুলো সমাধান হওয়া দরকার। আমি একথা খুব দৃঢ়তার সাথে বলতে পারি বা বলতে চাই যে সত্যিকার অর্থেই আমাদের দেশের অবকাঠামো, আমাদের দেশের সমাজ ব্যবস্থা সব কিছুর সাথে আমি ধরে দিতে পারি না যে সব কিছুই আমি জানি বা সব কিছু আমার আমলে আছে। এমন অনেক জিনিস আছে আমার জানার বাইরেও থেকে যায়। মিডিয়া সেই জিনিসগুলো হয়তো কখনো কখনো ধরিয়ে দেয়, তার ধারাবাহিকতায় সেই সমাধানগুলো হয়তো আসে। সেরকম একটি জায়গা থেকে এই সময়ের ভেতরে আমাদেরকে এই কাজটি করার জন্য গণস্বাক্ষরতা যেভাবে সহযোগিতা করেছে, একইভাবে শিক্ষা মন্ত্রণালয় আমি মনে করি আমাদেরকে ইন্সপায়ার করেছে আরও এই কাজটি অব্যাহত রাখার জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে যে শিক্ষা সংবাদ এখন শুধুই মাত্র চ্যানেল আইতে সীমাবদ্ধ, অন্যান্য জায়গা তো শিক্ষা সেটি কৃষি সংবাদের ক্ষেত্রে হচ্ছে, অন্যান্য ক্ষেত্রে হচ্ছে। তো এটা আমি মনে করব শিক্ষা মন্ত্রণালয় তার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াতে সে কখনোই তাকে শত্রুপক্ষ মনে করে না, তার একটা বন্ধুই মনে করছে, এবং সে কারণেই হয়তো শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়গুলো তাৎক্ষণিক সমাধানে এগিয়েছে। এবং এক্ষেত্রে চ্যানেল আই বোধহয় আরেকটা কারণেও একটু ধন্যবাদ পেতে পারে, মানে এই কাজটি করবার জন্য যাকে অ্যাসাইন করা হয়েছে, হ্যাঁ, আমাদের যে মোস্তফা মল্লিক রিপোর্টার, তাকে আমি খুবই সাধুবাদ জানাই এবং সে এত ডেডিকেশন নিয়ে কাজটি করে। এবং আমি লক্ষ্য করেছি গতবার শিক্ষা সংবাদ করতে করতে সে একটি তার নিজস্ব অভিজ্ঞতা থেকে একটি বই প্রকাশ করলো গত বই মেলায়, এবং সেই বইটি প্রকাশনা উৎসবে মাননীয় মন্ত্রী এসছিলেন। এবং আমি খেয়াল করেছি যে মাননীয় মন্ত্রীর সাথে তার যে সখ্যতা তৈরি হয়েছে এই সময়ের ভেতরে, তার এই কাজগুলো উনি নিচ্ছেন, তার সমাধান দিচ্ছেন। একটা দুই দিকেরই একটা মন্ত্রণালয় এবং চ্যানেল, যেটি আপনি বলছিলেন যে শত্রুতাটা তৈরি হয়নি, মানে এটা একটা পজিটিভ একটা জিনিস, পজিটিভ একটা। আমি বারবার কথাটা এই জন্য বলছি যে ওই চেয়ারটিতে যিনি বসছেন, এখানে তো এর আগে অনেকে বসেছেন, হ্যাঁ, কতটুকু উন্নয়ন হয়েছে সেটা আমি পরের হিসেবে আসবো, কিন্তু আন্তরিকতাটা ছিল, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। যে শুনবো আরো কথা। আপনার রাশেদা কে চৌধুরীর কাছে যাবো আমি, তার আগে একটু মন্ত্রী মহোদয়ের কাছ থেকে শুনতে চাই যে মনিটর করবার কোনো ব্যবস্থা, কি ধরনের ব্যবস্থা আছে? এমনিতে প্রতিটা মন্ত্রণালয়েরই আছে, একটা ক্লিপিং যায় বা কিছু হয়তো ফুটে যায়।
বা যখন ধরা যাক শিক্ষা সংবাদটা নিয়মিত হচ্ছে, তখন এটি রেগুলার মনিটর করবার জন্য আপনার মন্ত্রণালয়ের কোনো ব্যবস্থা, মানে আপনি এই তথ্যগুলো জানবার জন্য কোনো বিশেষ আয়োজন করা আছে কিনা আপনার? তার আগে 1 মিনিট আমি বলে নিচ্ছি যে মুস্তাফা মল্লিককে আমি অভিনন্দন জানাতে চাই, এবং এই তার কার্যক্রমের মধ্য দিয়ে যেটা বলেছেন শাইখ সিরাজ ভাই, আমি সঠিক মনে করি যে তাদের সাথে আমাদের একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। কারণ আমাদের দেশে একটা প্রচলিত রেওয়াজ আছে যে আমরা যদি কারো সমালোচনা করি তাহলে মনে করি আমি যেন হেয় প্রতিপন্ন করলাম বা ছোটো করলাম। কিন্তু আমি জানি না, আমার খুব হাম্বল সাবমিশন যে আমি এইরকমই দেখি, যারা জানেন যে আমাদের যারা সমালোচনা করেন আমি তাদেরকে খুবই ওয়েলকাম করি, এই কারণে যে আমরা আমাদের ত্রুটিটাকে আমরা চিহ্নিত করতে পারি, সমাধান করতে পারি। আর যদি আমি মনে করি যে কেউ আমাকে ছোটো করলো, আমি কে অ্যাভয়েড করি, তাহলে পরে দেখা যাবে যে সেই ত্রুটিটা নিয়ে আমি চলছি, আরও আমার খারাপ হচ্ছে। তাই যারা সমালোচনা করেন এবং ইতিবাচক সমালোচনা করেন সেটা আমাদের জন্য খুবই সহায়ক। সেদিক থেকে আমি মুস্তাফা মল্লিককে অভিনন্দন জানাচ্ছি। আমি আগেও চ্যানেল আইকে অভিনন্দন জানিয়েছি, এখনও সেটা অবশ্যই বলবো। আর আপনি যেটা বলেছেন যে আমাদের একটা সিস্টেমই আছে যে ছাপা যেসব তথ্য বের হয় তার প্রতিদিনই একটা ক্লিপিং আমরা করি। আর টেলিভিশন দেখার জন্য আমরা আমাদের কিছু অফিসারকে দায়িত্ব দিয়ে দিচ্ছি যে মোটামুটি এটা লক্ষ্য রাখবে যে শিক্ষা বিষয়ে কিছু তথ্য থাকলে, কোনো নিউজ আসলে সেটাকে একটু নোট করে নেওয়া। আর প্রথম একদম এরকম না করলেও একটা পর্যায়ে এসে আমরা মোস্তাফা মল্লিকের সাথেও আমরা যোগাযোগ করে নিই, আবার দরকার হলে তার কাছ থেকে আমরা ক্যাসেটও নিয়ে নিই। কিন্তু আমাদের দায়িত্ব দিয়েছে আমরা 3 জন অফিসারকে যে তারা এটা প্রতিনিয়ত দেখবেন এবং মোটামুটি নোট করে নেবেন। আর আমরা চাইলে পরে কবিতা আপনার কাছ থেকে পেতে পারি, যার জন্য আমরা এটা নিয়মিত দেখি এবং নিয়মিত করি। এবং অনেক সময় আমরা মুস্তাফা মল্লিককে যোগাযোগ করে আমরা ওই জায়গাটা আরও লোকেট করবার জন্য একটু ভালো করে আলাপ করে নিই। তো আমি আগেও বলেছি যে আমরা খুবই ইতিবাচকভাবে নিছি এবং এগুলো আমাদের খুব সাহায্যকারী হয়েছে, এবং আমরা এটাকে সূত্র ধরে আমরা ওখানে অনেক কিছু সমাধান করতে পারছি, অনেক কিছু পারার চেষ্টা চালিয়ে যাচ্ছি, অনেক কিছু বেশ বড় ধরনের বিষয় যেটা আমরা আমাদের পরিকল্পনার মধ্যে রাখছি এবং যাতে আমরা করতে পারি। যার ফলে এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখছি এবং সকল বিষয়েই মনে করি যে আমাদের এই ধরনের যে সমালোচনা বলেন অথবা একটা সমস্যা তুলে আনা বলেন, এটাকে আমাদের ওয়েলকাম করা উচিত, স্বাগত জানানো উচিত এবং এটাকে কাজে লাগিয়ে আমাদের আরও কাজ এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমি এই জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। রাশেদা কে চৌধুরী দীর্ঘকাল ধরে বাংলাদেশের শিক্ষা নিয়ে কাজ করছেন, প্রাথমিক গণশিক্ষা নিয়ে কাজ করছেন আপনি। সো এই চিন্তাটা মাথায় আসলো কেন? শাইখ সিরাজ কিছুটা বলেছেন, আপনার কাছ থেকে যেহেতু চিন্তাটা আপনার মাথা থেকে এসেছে আমরা শুনি, এবং এই যে 500টি পর্ব প্রচারিত হলো এখনো হচ্ছে, আপনার অভিজ্ঞতা কি? আপনি কি মনে করেন কতটা আউটপুট পাওয়া গেল? আমিও মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সুর মিলিয়ে ধন্যবাদ জানাতে চাই চ্যানেল আইকে, বিশেষ করে এটার পেছনে কলাকুশলী যারা ছুটে বেরিয়েছেন বিভিন্ন প্রান্তে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, মোস্তফা মল্লিক বিশেষ করে। এবং সেখানে যে কথাটা আসলো সেটা ধরেই আমি শুরু করি যে এক ধরনের সখ্যতা হয়ে গেছে। আমি এটাকে আরো বড় করে দেখি। আমি মনে করি এটা একটি দায়বদ্ধতার জায়গা। আমাদের নির্বাচিত সরকার, আমাদের জনপ্রতিনিধি, আমাদের মন্ত্রী মহোদয়, তিনি যেরকম একটা দায়বদ্ধতার জায়গা থেকে এই ব্যাপারে আগ্রহী হয়েছেন, ঠিক একই রকম ভাবে গণমাধ্যমের দায়বদ্ধতার থেকে চ্যানেল আই এগিয়ে এসছে আমি মনে করি এই জায়গায়। এবং আমরা খুবই আনন্দিত হয়েছি। আমি নিজে অনুপ্রাণিত কৃষি সংবাদে, তো সব সময় মাথার মধ্যে এটা কাজ করতো যে কোনোভাবে যদি শাইখ ভাইকে রাজি করাতে পারি যে কৃষি সংবাদের মতো লেগে থাকা শিক্ষার পেছনে, যে আমাদের তো নিশ্চয়ই কোনো সিস্টেম পারফেক্ট না, ভুল ত্রুটি থাকতে পারে, জানা অজানা অনেক কিছু থাকতে পারে, সেগুলো যদি আমরা 3টা জায়গায় পৌঁছে দিতে পারি। একটা হচ্ছে যে আমাদের নীতি নির্ধারকদের কাছে, আরেকটা হচ্ছে আমাদের একদম স্থানীয় জনগোষ্ঠীর কাছে যে তাদেরও এখানে কিছু করণীয় আছে কিনা, আর আরেকটা হচ্ছে যে গণমাধ্যমের অন্য যারা আছেন তারাও বাংলাদেশের এই যে ভালো কাজগুলো হচ্ছে অথবা যেখানে কিছু কাজের ঘাটতি আছে সেগুলো, তো আমি মনে করি ওই 3টি জায়গায় আমরা কিন্তু ভালো মতো ঢুকতে পেরেছি। এবং আজকে মন্ত্রী মহোদয়ের উপস্থিতি এখানে প্রমাণ করছে যে দায়বদ্ধতার জায়গা থেকে হোক আর তার নিজের প্যাশন থেকে হোক, তিনি মন্ত্রণালয়ের একজন কর্ণধার হিসেবে এখানে আছেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়টা হলো এই শিক্ষা সংবাদের, সেটা হলো বাচ্চাদের কথা শোনা। আমাদের দেশে কিন্তু কোনো সিস্টেম নাই যেখানে আমরা সরাসরি বাচ্চাদের কাছ থেকে তাদের মতামত নিতে পারি। ওই ধরনের কোনো মেকানিজমই নাই আমাদের দেশে, যে এটা তারাই কিন্তু বলছে আমাদের শিক্ষক আসেন কিন্তু সময় মতো আসেন না, অথবা
আমাদের স্কুলের মাঠটা নাই, অথবা বলছে যে আমাদের অনেক দূর যেতে হয়, আমাদের গ্রামে স্কুল নাই। এই যে বাচ্চারা বলছে তাদের যে চাহিদা, এটা যখন তুলে নিয়ে আসে তখন মনে হয় আসলে আমরা কি করছি। এবং সেই জায়গাটা থেকে আমি মনে করি আমাদের নাগরিক দায়বদ্ধতাটাও একটা জায়গা তৈরি হয়েছে এই শিক্ষা সংবাদের মধ্য দিয়ে। অনুপ্রাণিত হয়েছে আসলে কৃষি সংবাদ দেখে আমরা সবাই সবাই। এটা আমার নিজের কোনো চিন্তা না, মানে একটা কালেকটিভ বলবো, অনেকে আমরা যে শিক্ষায় কাজ করি, নাহিদ ভাইয়ের সাথে দেন দরবার করি, অর্থমন্ত্রীর সাথে দেন দরবার করি শিক্ষার জন্য। সেখানে আমাদের মনে হয়েছে যে এখানে যদি গণমাধ্যমকে, বিশেষ করে চ্যানেল আই, যেটা এত অভিজ্ঞতা, এত মানে রিচিং আউট ক্যাপাসিটি যে চ্যানেল আইয়ের, সেটা যদি করতে পারি তাহলে হয়তো অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। তো সেই জায়গাটা থেকে কিন্তু উদাহরণ অনেক আছে, আমি সময় পেলে বলবো যে কোথায় কোথায় শিক্ষা সংবাদ আসলেই একেবারে রীতিমতো যেখানে অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে এসছে শিক্ষা সংবাদের কারণে। একটা উদাহরণ দিয়ে বলি, ঢাকায় একদম নাকের ডগায় প্রশাসনের স্কুল ছিল, সেখানে শিশুদের উপরে যে শারীরিক যে নির্যাতন, এটা কিন্তু আদালতের নির্দেশনা আছে, পারা যাবে না। যখনই শিক্ষা সংবাদে এসছে ঠিক বোধহয় ওই দিনই অথবা পরের দিনই শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এটা নিজে এটা গ্রহণ করেছেন এবং সেটা বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের অনেক কিছু আমরা ধরে নেই যে হবে না, আরো কিছু শুনবো আপনার কাছ থেকে আমরা এরপরে। শাইখ সিরাজ রাশেদাকে চৌধুরী বললেন যে কৃষি সংবাদ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। তো শিক্ষা সংবাদ যখন হয়, আপনারও সেখানে ভূমিকা চ্যানেল আইয়ের পরিচালক এবং বার্তা প্রধান হিসেবে ছিল। কৃষির সঙ্গে শিক্ষার সম্পর্কটা অবশ্যই আছে, গোটাটাই একটা শিক্ষা, এবং টেলিভিশন ইটসেলফ একটা শিক্ষার একটা মাধ্যম আমি মনে করি। বিশেষ করে বাংলাদেশের মতো একটি দেশে এটা কখনোই এককভাবে একটা বিনোদনের বাক্স হিসেবে ভাবা উচিত না। যে দেশটাতে টেলিভিশন এত শক্তিশালী একটা গণমাধ্যম, এটাকে আমি কতটুকু আমি রাষ্ট্র, দেশ এবং দেশের কল্যাণের স্বার্থে ব্যয় করছি এবং কতটুকু অকল্যাণের জন্য ব্যয় করছি সেটা ভাববার বিষয়। কিন্তু অকল্যাণ বলতে আমি বলছি যে আমি যদি একটা সুষ্ঠু সংস্কৃতির একটা বিকাশ করতে পারি, সেটাও আমার একটা শিক্ষা। আমি যদি আমার দেশের ঐতিহ্যকে তুলে ধরতে পারি, এটা একটা শিক্ষা। আমি যদি দেশের উন্নয়নকে তুলে ধরতে পারি, এটা একটা শিক্ষা। আজকে শিক্ষার সংবাদ যখন শুরু হয়েছিল, এটা তো একটা টেলিভিশনের সংবাদ চলে তার কিছু নিজস্ব এডিটোরিয়াল পলিসির মাধ্যমে। আমরা যখন শিক্ষা সংবাদ শুরু করি তখন কিন্তু এডিটোরিয়াল পলিসিটি খুব স্ট্রংলি এখানে কাজ করেছে যে এই সংবাদটি একটা বিশেষায়িত সংবাদের একটা সেগমেন্ট, হ্যাঁ, প্রতিদিন প্রতিটি সংবাদে যাবে, বা একটা সংবাদ দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীতে এটা রিপিট হয়েছে। এই সংবাদটি কোনো অবস্থাতেই একটি দেশের শিক্ষা ব্যবস্থাকে ছোট করার জন্য নয়, সম্ভাবনাকে তুলে ধরা, ভুল ত্রুটিকে শনাক্ত করা, এটা ছিল এডিটোরিয়াল পলিসি। সম্ভাবনা কি, যে যেই শিক্ষা প্রতিষ্ঠান বা যে শিক্ষার বিষয়গুলো আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, আর যেখানে আমার ফল্ট বা আমার দুর্বলতা আছে সেগুলোকে চিহ্নিত করে দেখা। এখানে কাউকে খাটো করা বা কাউকে ইয়ে করার কিন্তু কোনো মানসিকতা এখানে কখনোই কাজ করেনি। এবং সে কারণেই কিন্তু পরবর্তীতে মন্ত্রণালয় দেখেছে যে আসলে এই জিনিসগুলো চিহ্নিত করাতে তাদেরই উপকার হয়েছে। তো পলিসিটা এডিটোরিয়াল খুব স্ট্রং ছিল বলে কিন্তু এই কাজটা হয়েছে এবং এটা একই ধারাবাহিকতায় চলছে। এখন আপনার প্রশ্নটা ছিল কৃষি এবং শিক্ষা। অবশ্যই, এবং আজকে আমরা শিক্ষা সংবাদ দ্বারা অনেক উপকার হয়েছে, এটা আলোচনাটা এর ভিতরে সীমাবদ্ধ না রেখে আপনাকেই যদি অনুরোধ করি একটু ব্রডার একটু স্পেকট্রামে যদি আমরা যেতে পারি, কারণ আমরা যেহেতু আজকে মন্ত্রীকে পেয়েছি, অনেক আমাদের অনেক পাওয়া না পাওয়া, অনেক শিক্ষা নিয়ে অনেক প্রশ্ন আছে, সেদিকে যেতে হবে আমাদের, অনেক প্রশ্ন আছে, হ্যাঁ, সেগুলো নিয়ে হয়তো আমরা খোলামেলা একটু আলোচনা করতে পারি। তো সেই দিক থেকে যদি আমি প্রথম যদি আপনাকে একটি প্রশ্ন করি, যেমন আমরা বারবার বলছি ভিশন 2021, আমি সেই সময় বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর একটা বিশাল সংখ্যা হবে শুনছি 4 কোটির উপরে। এই জনগোষ্ঠীটাকে আমরা কিভাবে তৈরি করছি? সেই সময় গিয়ে জনগোষ্ঠীটা কি আমার জন্য বোঝা হবে না আমার জন্য একটা সম্পদ হবে? তার মেধা কিভাবে এগিয়ে যাচ্ছে? সেই জন্যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা প্রাইভেট পাবলিক পার্টিসিপেশনে আমাদের শিক্ষার রিসার্চ, বাজেট, শিক্ষাকে আরও সমৃদ্ধ করার জন্যে কতটুক এগিয়ে যেতে পারবো, কিভাবে যাব,
আমার নেতৃত্ব শুধুমাত্র দেশের ভেতরে থাকবে, নাকি আমার দেশের মেধাবী সন্তানরা, ছেলেরা বিশ্ব নেতৃত্বের ভেতরে যাবে, সেগুলো অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা আমরা করতে পারি। আবার ঘুরে ফিরে যেটা আপনি প্রশ্ন করেছিলেন, অবশ্যই বাংলাদেশ এমনই একটি দেশ, যত সমৃদ্ধ হোক, অর্থনৈতিকভাবে যত উন্নতির শিখরেই যাক না কেন, শেষ দিন পর্যন্ত কৃষি দেশে টিকেই থাকবে। অতএব কৃষির সাথে শিক্ষার একটা বিশাল সম্পর্ক আছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার ভিতরে কৃষির একটা অংশ আছে, সেটি খুবই অবহেলিতভাবে দিন প্রদান করছে। একটি হলো শিক্ষার ভিতরে কৃষি খুবই গৌণ, কিন্তু শাইখ সিরাজ বরাবরই মনে করেন এবং অন্তর দিয়ে মনে করেন যে বাংলাদেশের জন্য কৃষিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই, আপনি এই বিষয়টি অ্যাড্রেস করবেন। দ্বিতীয়ত যে হচ্ছে যে এই যে শিক্ষা সংবাদের মধ্য দিয়ে যে চিত্রগুলো উঠে আসলো বিভিন্ন ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই আপনি আপনার মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু যে চিত্রগুলো আমরা দেখছি বা দেখেছি, এগুলোর কারণ কি? মানে এগুলো দেখতে হলো কেন? এটি কি বা রিসোর্সের সমস্যা, এটি কি আপনার জনবলের সমস্যা, না অর্থের সমস্যা, নাকি অবহেলা এক ধরনের? আমি কোনোটাকেই এড়িয়ে যাব না। আমি মনে করবো রিসোর্সের সমস্যা আছে, এড়িয়ে যাওয়ার সমস্যাও আছে, কিংবা আগে এইদিকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি এমনও আছে। যেমন ধরেন, আমাদের এখন প্রায় দেখবেন কোনো টেলিভিশনের নিউজে কিংবা কোনো সংবাদপত্রের পাতায় গাছতলায় ক্লাস করাচ্ছে। তো এটা একটা চিত্র দেখে সবাই মনে হবে যে গাছতলায় ক্লাস করছে, একটা খবর নেয় না। কিন্তু এই বিষয়টা যদি সবাই দৃষ্টিতে আনেন, যে আমাদের গত 5 বছরে শিক্ষার্থীর সংখ্যা 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের তো অবকাঠামো 2.5 গুণ বৃদ্ধি পায়নি, এবং এটা একটা সমস্যা। মেয়ে শিক্ষার্থীর সংখ্যা, মেয়ে ছেলে সব ছেলে। আমি আপনাকে একটা হিসাব দেই, আমি একটু আগে বলছিলেন 4 কোটি। যেমন আমরা যে পাঠ্যপুস্তক দেই, এটা থেকে আমাদের একটা হিসাব, সুনির্দিষ্ট হিসাব আছে, এখানে ভুল হওয়ার কোনো কারণ নেই। যেমন 2010 সালে প্রথম আমরা দিলাম, তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল ক্লাস 1 থেকে 9 পর্যন্ত, আর 9 10 রেখেই বই, তাই 9 পর্যন্ত আমরা বই দিই, তখন 2,76,62,529 জনকে আমরা বই দিছি। বইয়ের সংখ্যা ছিল 19,90,16,561। আর আগামী বছর যে বই দিব 1 জানুয়ারি, সেই দিন আমার শিক্ষার্থীর সংখ্যা হবে 4,44,52,374 জন, আর বই দিব 32,63,47,923। তাহলে এখন দেখেন, আমার ছাত্র শিক্ষার্থীর সংখ্যা সেখানে 2,76,00,000, আজকে হচ্ছে 4,44,00,000 আমাদের ক্লাস 1 থেকে 9 পর্যন্ত। তারপরে ক্লাস 10 থেকে যাচ্ছে, 11, 12 থেকে যাচ্ছে, কলেজ থেকে যাচ্ছে, ইউনিভার্সিটি থেকে যাচ্ছে। সেদিক থেকে আমাদের অবকাঠামো কিন্তু বৃদ্ধি পায়নি, যার ফলে এটা একটা সমস্যা। কিন্তু আমি বলবো যে এই সমস্যার জন্য আমি খুশি। এটা একটা ইতিবাচক সমস্যা, এটা হলো উন্নয়নের সমস্যা। আমার শিক্ষার্থীকে আমাকে স্কুলে নিয়ে আসতে হবে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যখন প্রথম দায়িত্ব নিলাম, তখন আমাদের যেসব পরিসংখ্যান, সেটার মধ্যে গড়বড় থাকতে পারে, দুনিয়ার সব দেশে এই নিয়ে অনেক যৌগ আছে। তথ্যটা হলো এরকম যে শতকরা 9 জন শিশু কখনো স্কুলেই যায় না। যারা যায় তার মধ্যে শতকরা 48 জন ক্লাস 5-এর আগেই ঝরে পড়ে, এবং যারা এর উপরে যায় সেকেন্ডারিতে ঝরে পড়ে মাধ্যমিকে 42%। তাহলে মূল শিশুর মধ্যে 10-12%-এর বেশি আপনারা এই পর্যন্ত আসতে পারছে না। তাহলে আমরা তাদেরকে স্কুলে নিয়ে আসার যে লক্ষ্য নির্ধারণ করি, যে আমাদের মানে আন্তর্জাতিকভাবেও যে ডিক্লারেশন, তার মধ্যেও আছে যে 15 সালের মধ্যে সব শিশুকে স্কুলে নিয়ে আসা। এই ক্ষেত্রে বাংলাদেশের একটা বড় অর্জন, সারা দুনিয়ায় স্বীকার করে যে আমরা ইতিমধ্যে শতকরা 99% বেশি, আমাদের হিসাবে বলা হচ্ছে 99.47% আমরা নিয়ে আসতে পেরেছি। তবে ধরে রাখাটার চ্যালেঞ্জ এখন রয়ে গেছে। ড্রপ আউট অনেক কমে গেছে, কারণ আমরা সমর্থন দিচ্ছি, বিনামূল্যে বই পাচ্ছে। আমরা 40% ছেলে মেয়েকে ধরে নিচ্ছে গরিব পরিবার থেকে আসতেছে, তার মধ্যে 30% মেয়েকে, 10% ছেলেদেরকে আমরা উপবৃত্তি দিই, নগদ টাকা দিই প্রতি মাসে, তার মায়ের হাতে দিই। তো এই সাপোর্টটা পাওয়ার ফলে স্কুলে আসছে, মানুষের চেতনাও বৃদ্ধি পেয়েছে, যে মানুষ মনে করে আমার সন্তানকে আমি পড়াবো, তাই যতটুকু সম্ভব এটা তারা চেষ্টা করে। তো এই কারণে আমাদের এখন যে শিক্ষার্থীর সংখ্যাটা বেড়ে গেল, এই বেড়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু অবকাঠামো তৈরি করতে পারছি না। এই কারণে আমাদের অর্থের সংকট আর রিসোর্স কম, এই যে ডেভেলপমেন্টটা হয়েছে। আরেকটা বড় যেটা ডেভেলপমেন্ট আমাদের দেশে সারা বিশ্বে স্বীকৃত, সেটি হলো যে আমাদের ওই একই ডিক্লারেশনে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস কিংবা আমাদের এডুকেশন ফর অল এর গোল, যে 2015 সালের মধ্যে মানে প্রাথমিক পর্যায়ে ছেলে এবং মেয়ের সমতা অর্জন করা। আমরা কিন্তু এখানে তা ডিঙিয়ে গেছি। 3 বছর আগেই আমরা শুধু প্রাথমিক না, মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত আমরা সমতা অর্জন করে ফেলেছি,
এখন প্রাথমিকে আমাদের মেয়েদের সংখ্যা শতকরা 51 জন, ছেলেদের সংখ্যা 49 জন। আমাদের মাধ্যমিকে শতকরা 53 জন এবং মেয়ে, আর শতকরা 47 জন হচ্ছে ছেলে। এবং 3 বছরের মধ্যে আমাদের হায়ার সেকেন্ডারি পর্যায়ে সমতা হয়ে যাবে। এবছর একটা বোর্ড বেশি ছিল মেয়ে, আর 7 বছরের মধ্যে আমরা উচ্চ শিক্ষা পর্যায়ে আমরা প্রায় সমতা অর্জন করে ফেলতে পারবো। সেদিক থেকে আমাদের এখানে মেয়েদের শিক্ষাটা এটা দুনিয়া একটা বড় ধরনের উদাহরণ এবং আমাদের জন্য বিরাট সাফল্য। এবং দেখা যাচ্ছে যে মেয়েরা তুলনামূলকভাবে ভালো করছে, তারা নিয়ম নীতি মেনে চলা, ছেলেরা যেটুকু ঘোরাঘুরি করে হয়তো করে না আমাদের সামাজিক কারণে। তো এই যে দুইটা বড় ধরনের আমাদের সাকসেস, এইটাকে আমরা অর্থাৎ উন্নয়নের সাথে সাথে কিন্তু জটিলতাও বৃদ্ধি পায়। আমি এই জন্য বলছিলাম আরেকটি টার্গেটও তো বোধ হচ্ছিল যে 2014-এর মধ্যে দেশকে নিরক্ষর মুক্ত করা। হ্যাঁ, এটা ছিল ওই 15 সালের মধ্যে। তো সেইটা নিরক্ষর মুক্ত করার ব্যাপারে আমাদের যারা 15 বছরের উপরে চলে গেছে তাদের ইনফরমাল এডুকেশন আছে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের যে ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা এখন 5 লক্ষের উপরে হয়ে গেছে। আমাদের 5 বছরের মধ্যে আমরা 10 লক্ষ করে ফেলবো। এটার জন্য করে ফেলতে পারি, তাহলে পরে মোটামুটি ইয়াং যে গ্রুপ আছে তারা মোটামুটি এর মধ্য দিয়ে কিছু শিক্ষা নিচ্ছে, হয়তো এসএসসি পাস পর্যায়ে পর্যন্ত, অনেকে কিন্তু বিএমএও পাস করে ফেলতেছে। আর আমাদের যে উপ আনুষ্ঠানিক শিক্ষা, এটাতে আমরা বলতে পারেন যে আমরা বড় সফলতা হয়তো এখনো পারি নাই, কিন্তু এই কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের মধ্যে শিক্ষার যেটা ক্যাম্পেইন হয়, এতে শিক্ষাটা পরিবেশ তৈরি হচ্ছে। এবং এই জায়গায় আমাদের বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও খ্যাত বা আমাদের রাশাদাপার যে ক্যাম্পে এই তাদের যে কার্যক্রমগুলো, আমি মনে করি এখানে একটা বড় অবদান হলো যে আমাদের এনজিওগুলো মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করে রাখছে আগে থেকে যে শিক্ষায় যেতে হবে। এটা আমাদের অনেক সাহায্য করছে এবং এখনও তাদের যে বিভিন্ন জায়গায় কাজগুলো সেগুলো আমাদেরকে সহযোগিতা করে। তো সার্বিকভাবে আমাদের এখানে সকলের প্রচেষ্টা, আমি বলবো এটা কোনো শিক্ষা মন্ত্রণালয়ের একক কোনো স্বার্থাবল্য নয়। যেমন চ্যানেল আয়ের অবদান আছে, এনজিওর অবদান আছে, সকল মানুষের অবদান আছে। জগৎ পাল্টে গেছে, মানুষ এখন চায়। আমরা যখন ছোট ছিলাম তখন গল্প শুনতাম গ্রামাঞ্চলে যে এটা মানুষ তার 4-5টা ছেলে আছে, বলদ আছে 2টা, এই যে চাষ করে। এটা বলদ মনে করে যে দুঃখ পায় ছেলে মরে যাওয়ার চেয়ে কম। এখন কিন্তু সেটা উল্টে গেছে, এখন জমি বিক্রি করে সন্তানকে পড়াইতে চায়। সুতরাং আমাদের জন্য অনেক সহজ হয়েছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের যেখানে আপনি বললেন যে কি কি সমস্যা, আর্থিক আপনি উল্লেখ করেছেন রিসোর্স। এখন আমাদের ইমিডিয়েটলি 2.5 গুণ বেশি অবকাঠামো না বানাইলে তো আমি তাকে ছাদের নিচে নিতে পারছি না। তাহলে এরপরে এটা একটা সমস্যা। তা আমি মনে করি এটা উন্নয়নের সমস্যা, এইটা আমাদেরকে সামগ্রিক উন্নয়নের সমস্যা। তাই আমরা ছাত্র বেশি না আসতে তো আমার এই সমস্যা হতো না। আমরা গত বছরও আমরা বলেন প্রাইমারি লেভেলে প্রায় 80% স্কুলে নতুন বিল্ডিং বানাইছি, মাধ্যমিক পর্যায়ে 5,500 স্কুল বানাইছি, কলেজে আমরা প্রায় 2,000 স্কুল কলেজ বিল্ডিং বানাইছি, মাদ্রাসা পর্যায়ে প্রায় আমরা 1,300 স্কুল মাদ্রাসা বিল্ডিং বানাইছি। তো অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হয়েছে, কিন্তু শিক্ষার্থী বেড়ে যাওয়ার ফলে সেটা আমরা সমতা রাখতে পারছি না। সেই অর্থে আমি বলতে পারেন জিনিসটা একটা নেগেটিভ না, একটা পজিটিভ প্রবলেম। কারণ আমরা যখন উন্নতি হবে তার সাথে জটিলতা সমস্যা বৃদ্ধি পাবে। এখন আমাদের সেই জায়গাটায় এটা বড়জন দিতে হবে। আর যে জিনিসটা সবচেয়ে বড়, যে আপনি এটা উল্লেখ করছিলেন যে আমরা যে লক্ষ্য অর্জন করব, সেই লক্ষ্য অর্জন করতে গেলে অবশ্যই আমাদেরকে ধরেন আমাদের দারিদ্র্যমুক্ত একটা মধ্যমায়ের রাষ্ট্র কিংবা তার পরবর্তীকালে উন্নত রাষ্ট্র, সেখানে এটা সরকারি ডিক্লারেশনে হবে না, সব মানুষকেই সেখানে কাজ করতে হবে। এবং আমাদের যারা বয়স হয়ে গেছে কিছুটা বেশি, আমাদের চিন্তা চেতনা মন সবাইকে সম্পৃক্ত করবার কাজটা তো সরকারের পরিবর্তন করতে হবে এবং সেখানে যুক্ত করতে হবে। কিন্তু এই সঙ্গে আমাদের একটা শক্তি গড়ে তুলতে হবে যারা হবে অগ্রবাহিনী শক্তি, এবং তারা হইতে পারে আবার নতুন প্রজন্ম, যাদেরকে আমি বলি যে আমাদের আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসাবে নতুন প্রজন্মকে গড়ে তোলাই হচ্ছে আমাদের শিক্ষার মূল লক্ষ্য। এবং সেটা গতানুগতিক প্রচলিত শিক্ষায় হবে না। যার জন্য আমাদের নতুন যে শিক্ষানীতি আমরা প্রণয়ন করেছি সবার সমর্থন আছে। দেখেন, এই প্রথম কোন শিক্ষানীতির বিরুদ্ধে কেউ অভ্যুত্থান করেনি, সব দল সমর্থন করেছেন, সবার আমরা মত নিয়েছি, এখন আমরা সেটা বাস্তবায়িত করছি। কিন্তু আমরা যে নতুন শিক্ষা, সেটা অবশ্যই মনে রাখতে হবে যে আজকের যুগে আমাদেরকে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতা দিতে হবে। সেই সঙ্গে নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত এক পরিপূর্ণ মানুষ তৈরি করতে না পারলে আমরা প্রকৃতভাবে সেই লক্ষ্য অর্জন করতে পারবো না। কিন্তু সেটা যে আমরা করব, তার জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের, বা বলতে পারেন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন আমাদের মানসম্মত শিক্ষা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। এখন কোয়ালিটি এডুকেশন মানেই হলো আপনার কোয়ালিটি টিচার দরকার। এখন মেধাবীদেরকে আমরা শিক্ষকতা পেশায় টানতে পারি না কেন? এখানে আমরা যথেষ্ট বেতন দিতে পারি না।
এবং এটা একটা দুনিয়াব্যাপী সমস্যা দেখা যাচ্ছে। যারা মেধাবী তারা অনেক বেশি বেতনে অন্যান্য চাকরি পেয়ে যাচ্ছে, বিশেষ করে আজকাল আইটির যুগে বা এই সময়। যার জন্য এই জায়গাটায় যার জন্য আমাদের যা শিক্ষক আছেন তাদেরকে আরও বেশি করে এই থেকে নিবেদিত করার জন্য আমরা ব্যাপক হারে আমরা ট্রেনিং দিচ্ছি। প্রায় 10 লক্ষ শিক্ষককে আমরা ইতিমধ্যে ট্রেনিং দিছি, যে ট্রেনিংগুলো বিষয়ভিত্তিক। আমরা যে প্রযুক্তি নির্ভর 20,500 স্কুলে ক্লাসরুম গড়ে তুলছি সেগুলো পরিচালনা করার জন্য, এবং সাবজেক্ট ভিত্তিক বিশেষ করে গণিত, ইংরেজি, বিজ্ঞান বিষয়গুলোতে আমরা জোর দিচ্ছি। আমরা যখন বেশি পাশ করে একটা অভিযোগ আছে, আমরা যখন দেখলাম হিসাব নিয়ে যে অর্ধেক ফেল করে ইংরেজি এবং গণিতে, এই জন্য অর্ধেক ফেল। আমরা এরকম স্কুলের সব তথ্য নিয়ে দেখলাম 8,500 স্কুলে একজনও পাশ করে না ইংরেজি গণিতে। এই 8,500 স্কুলে একটা প্রজেক্ট করে আমরা মন্ত্রণালয়ের টাকা দিয়ে টিচার ট্রেনিং দিয়ে আমরা ক্লাস নিছি। 11.5 লক্ষ ক্লাস নিছি আমরা ওই জায়গায়। এখন ওই স্কুলগুলোর খুব কমই ফেল করে, আপনি তার পাশের সংখ্যা বেড়ে গেছে। তো এইরকম আমরা যে যত্ন নিচ্ছি, চেষ্টা নিচ্ছি, ট্রেনিং নিচ্ছি, তাতে আমাদের উন্নতি হচ্ছে। এবং বস্তুগত কারণে আমি তো মোবাইল ফোন দেখিনি ছাত্র জীবনে, আমার শিক্ষকও দেখেন নেই, এখন সে দেখতে পাচ্ছে। এখন আমাদের প্রত্যেকের স্কুলে একটা না একটা ল্যাপটপ হইলেও আছে, কম্পিউটার হইলেও আছে, এখন কোনোখানে ফুল ফ্লেজেড ল্যাবরেটরি আছে। এই যে সাধারণ জ্ঞান বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু আগে ছিল না। এর মধ্যে একটা উন্নতি হয়েছে, কিন্তু যে উন্নতি আমরা চাই সেটা করতে পারিনি। যার জন্য আমাদের, যদি আমাকে প্রশ্ন করেন যে শিক্ষার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, আমি বলি 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে আমাদের গুণগত শিক্ষা অর্জন করা, এবং সেজন্য আমাদের গুণগত শিক্ষক এবং প্রয়োজনীয় রিসোর্স যত সামান্যই হোক, সরকার বেসরকার সব মিলে যদি এখানে আমরা নজর না দিই, তাহলে ওই যে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে আমরা গড়ে তুলতে পারবো না। সেটাই আমাদের বড় চ্যালেঞ্জ। রাশেদা চৌধুরী। হ্যাঁ, আমি মন্ত্রী মহোদয়ের সাথে একমত যে আমাদের সংখ্যাগত দিক থেকে আমাদের অনেক অনেক অর্জন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এটা পৃথিবীব্যাপী এটা স্বীকৃত যে বাংলাদেশ অনেক শিক্ষার ক্ষেত্রে এই সামাজিক উন্নয়নের এই সূচকে অনেক এগিয়ে গেছে। কিন্তু যেখানে আমরা হোঁচট খাচ্ছি, যেটা মন্ত্রী মহোদয় বললেন যে মান সব জায়গায় আমরা ওইভাবে অর্জন করতে পারিনি। এবং আরও একটি জায়গায় আমি মনে করি আমাদের একটা দুঃখজনক একটা অনুতাপের বিষয় বলবো, যেখানে আমাদের শিক্ষার্থী এত বেড়েছে, চাহিদা প্রতিষ্ঠিত হয়ে গেছে। মন্ত্রী মহোদয় যেটা বললেন যে এখন শিক্ষার চাহিদা সর্বত্র, এটা পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশে কিন্তু গ্রামে গঞ্জে গেলে, শাইখ ভাই তো বাংলাদেশের গ্রামে গঞ্জে যান, যে কোনো মানুষ বলবে যে হ্যাঁ আমার সন্তানকে আমি লেখাপড়া ঠিক শিখাতে চাই, যত কষ্টে। এই অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে, সাংঘাতিক রকম একটা চাহিদা তৈরি হয়ে গেছে। কিন্তু যেখানে মানে ডিমান্ড সাইডে কাজটা ভালো হয়েছে, সাপ্লাই সাইডে হয়তো আমাদের দুর্বলতা এখনো আছে। কিন্তু একটা জায়গায় দুঃখটা হলো যে আমরা যদি সেটাকে তাইলে ওই মানের জায়গায় আনতে চাই, তাহলে বিনিয়োগটা করতে হবে। কিন্তু এখনো মনে হয় অনেক জায়গায় নীতি নির্ধারকই বলি আর যারা তৈরি করেন, বাজেট যাদেরকে আমলা বলা হয়, শিক্ষাটাকে একটা খরচ বা ব্যয় হিসাবে দেখা হয়। শিক্ষার বাজেট অ্যালোকেশন অথবা কস্ট, এটা বিনিয়োগ হিসাবে দেখা হয় না। দুঃখটা ওইখানে যে আসলে এটা যে শিক্ষায় বিনিয়োগ, যে কত বড় বিনিয়োগ, এবং তার ফসল যে ঘরে তুলতে পারবো আমরা। এবং সেই বিনিয়োগটা কিন্তু শুধুমাত্র অবকাঠামো না, শিক্ষকের পেছনে না, ক্লাসরুমের ভেতরে পরিবেশ, শিক্ষার্থী বান্ধব সমস্ত কিছু করতে গেলে কিন্তু বিনিয়োগের আর কোনো বিকল্প নেই। ওই জায়গাটাতে আমরা হোঁচট খাচ্ছি, এখনো বারবার কমছে। এই বর্তমানে যে সরকার ক্ষমতায় আছেন তারাই একসময় 14% পর্যন্ত জাতীয় বাজেটের বরাদ্দ দিয়েছিলেন শিক্ষার, সেটা এখন কমতে কমতে 11-র চেয়ে একটু বেশিতে নেমেছে। তো শিক্ষার্থী বাড়ছে, চাহিদা বাড়ছে, অথচ বিনিয়োগ কমছে কেন? মানে আপনারা তো নিশ্চয়ই বাজেটের আগে আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রীর সঙ্গে, এই প্রশ্ন নিশ্চয়ই তুলেছেন আপনি। এটা সারাক্ষণই আমাদের দেন দরবার চলতেই থাকে মানে অর্থমন্ত্রী মহোদয়ের সাথে। কমছে কেন মনে হচ্ছে? এখন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের তো অনেক কিছুতে মানে অগ্রাধিকারের জায়গাটা ঠিক করতে হয়। আমি বলবো কৃষি তো একটা অগ্রাধিকার, স্বাস্থ্য অগ্রাধিকার, আমাদের বিশেষ করে আমাদের এনার্জি, বিদ্যুৎ একটা বড় অগ্রাধিকারের জায়গা দখল করে আছে। সেগুলো অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের। কিন্তু কোনো কোনো আছে অনুৎপাদনশীল খাতেও প্রচুর আমরা বরাদ্দ দিয়ে থাকি, আমরা জানি না সেটার জন্য কি ফল পেয়ে থাকি। আমি একদম সোজা কথায় যদি বলি, আমরা যদি সামরিক খাতে বরাদ্দ বাড়াতে পারি, শিক্ষা খাতে কেন বরাদ্দ বাড়াতে পারবো না, এটা আমার কাছে বোধগম্য নয়। শেখ সিরাজ।
টোটালিটির ভেতরে সরকারের যে উন্নয়ন বাজেট এবং অনুন্নয়ন বাজেট, অনুন্নয়নে তো একটা বিশাল টাকা চলে যাচ্ছে, সেটাই মূল অংশটা চলে যায় সেখানে, রেভিনিউ অনুন্নয়ন বাজেটে বাজেটে চলে যাচ্ছে। কিন্তু আমার কাছে আমি যে জিনিসটা মাঝে মধ্যে দেখি, যদি আমি কৃষির সেক্টরটাকে ধরি, যে 70 পরবর্তী সময়ে আর আজকের সাথে যদি তুলনা করি, তখন এমন অনেক প্রজেক্ট ছিল যেগুলো কৃষিকে সম্প্রসারিত করার জন্যে প্রয়োজনীয় ছিল, কিন্তু সেগুলো এখনও রয়ে গেছে। কিন্তু ইন দি মিন টাইম প্রাইভেট সেক্টরে ওগুলো ডেভেলপ করে গেছে, কিন্তু সরকারের ওই লোকবলগুলো, অবকাঠামোগুলো এখন ওইভাবে পড়ে আছে, ওটা কিন্তু কোনো অনুৎপাদনশীল একটা খাত হিসেবে পড়ে আছে। শিক্ষাতেও নিশ্চয়ই কাঠামোগত দিকে এরকম বিষয় আছে, স্বাস্থ্যে আছে, যেগুলো আমি মনে করি যেটা যে প্রাইভেট পাবলিক ইনভেস্টমেন্ট এখানে দরকার। সব কিছুই যে সরকার এই ব্যাপারটাকে এভাবে না দেখে, যে ইনভেস্টমেন্টে যদি রিসার্চ ওরিয়েন্টেড যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলোর সুফল রাষ্ট্র পাচ্ছে এখন। কীরকম, যে খাদ্য নিরাপত্তার কথাই যদি বলি, যে খুব শক্তিশালী রিসার্চ সেই সময় হয়েছিল বলে ধানের এত ভ্যারাইটি ডেভেলপ করেছিল বলে আজকে দেশ বেঁচে আছে, খাদ্যের স্বয়ংবরতা এসছে। তো এখন এটা দিয়ে তো গোটা দেশের স্বয়ংবরতা এসছে, কিন্তু ওই ইনভেস্টমেন্ট এখন সরকারের আর করার দরকার আছে বলে আমি মনে করি না। এটা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টে যেমন অনেক চলে আসছে, ব্র্যাক এসে গেছে, এসিআই এসে গেছে। তো শিক্ষা খাতে এরকম ইনভেস্টমেন্টে প্রাইভেট সেক্টরকে আসাটা খুব জরুরি, গবেষণা থেকে শুরু করে সর্ববিষয়ে। কথা বলতে পারি, একটা হলো আরেকটা দুঃখের বিষয়, আমাদের কৃষি খাতে গবেষণার যে সুফল আমরা এখন গড়ে তুলছি, শিক্ষা খাতে গবেষণার বরাদ্দ আপনি মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পারেন একেবারেই নাই, একদম নাই। প্রাইভেট সেক্টর সম্পর্কে আপনি কিছু বলবেন, মানে যেটি শেষ বললেন যে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসা উচিত, সব জায়গায় মোটামুটি এগিয়ে এসেছেন, শিক্ষা খাতেও প্রাইভেট সেক্টর সেখানে নিশ্চয়ই কতটা সুফল। আমি একটু এই কথাটা আমি বলতে আসছিলাম, আমি একটু আপনার কাছে কেড়েই নিলাম কথাগুলো। হ্যাঁ, মাননীয় মন্ত্রীও আছেন এখানে, যে ট্রু আজকে শুধুই মাত্র সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর প্রেশারটা অনেকটাই কমেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বলে। আগেই মাননীয় মন্ত্রী বলে নিয়েছেন যে শিক্ষার মান নিয়ে, সার্টিফিকেটের জন্য না, মন্ত্রী যেটি বললেন যে মানের জন্য, মানের কথাটাই আমরা বলছিলাম, যে অনেক ক্ষেত্রে কিছু বিশ্ববিদ্যালয় ছাড়া বেসরকারি পর্যায়ের অনেক বিশ্ববিদ্যালয়ের প্রতি খুব শ্রদ্ধা রেখেই বলি যে আমি নিজেও আমার নিজের কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যে আমি একটি অনুষ্ঠান করি বিশ্ববিদ্যালয়ের তরুণদের নিয়ে গিয়ে ফিরে চল মাটির টানে, তো সেখানে মিনিমাম একটা পরীক্ষা 10 মিনিটে কুইক একটা এক্সাম নেই, সাধারণ, একেবারেই সাধারণ। তো যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, মানে এত হতাশ হতে হয় যে আমাদের বেসিক কোর নলেজগুলো নিয়ে তাদের চিন্তা চেতনা, তখনই মনে হয় যে সত্যিকার অর্থে ওই সন্তানটি ওই বাবার অর্থ খরচ করে, বাবাও মনে করেন তার যদি একটা সার্টিফিকেট না হয় তাহলে সমাজে তার প্রতিষ্ঠা হবে না, তার বিয়ে হবে না, তার একটা চাকরির জন্য হলেও মিনিমাম এই সার্টিফিকেট দরকার হবে। আমাদের তখনই মনে হয় যে এই 7-8 লক্ষ টাকা ব্যয় করে এই তরুণটি গ্রাম থেকে এসছে একটা সার্টিফিকেট ক্রয় করার জন্য। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে এখন কিন্তু ধার্তব্যের মধ্যে আনা খুব দরকার। হ্যাঁ, যে আমরা যে জায়গায় অবস্থান করছি, আমাদের এডুকেশনের কোয়ালিটি অফ এডুকেশন যে জায়গায় আছে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের এডুকেশন কোথায় চলে যাচ্ছে, আমি যে আগামীর দৌড়ে ওখানে পৌঁছতে পারবো কিনা, এই বিষয়গুলো যদি আমরা এখন থেকে না ধরি, এখন থেকে না দিই, আমাদের একটা স্পেসিফিক একটা ভিশন যদি আমার না থাকে যে আমি অমুক জায়গায় ওই সময়ের মধ্যে পৌঁছাবো আমার মেধা নিয়ে। কারণ এখন তো টোটাল বিশ্বব্যাপী চর্চাটাই হচ্ছে মেধা চর্চার। যেমন গ্লোবালি যদি হিসেব করা হয়, যেমন এখন এগ্রিকালচারকে আলাদাভাবে ধরা হয় না, এগ্রিকালচার অ্যান্ড নিউট্রিশন। কেন? যে গ্লোবালি দেখা হচ্ছে যে 200 কোটি মানুষ ম্যালনিউট্রিশন ভুগছে, এবং 200 কোটি মানুষ ম্যালনিউট্রিশন ভোগার কারণে যেটা হয় যে গ্লোবাল জিডিপির ভেতরে গ্রোথে 10% কমে যাচ্ছে মেধা কম থাকার কারণে। তাহলে একে যদি ইনপুট দেওয়া না হয়, নিউট্রিশন দেওয়া না হয়, তাহলে তার ওই মেধার বিকাশ হবে না, এতে করে রাষ্ট্র, পৃথিবী আগামীতে আরও অনেক জরাজীর্ণ হবে অর্থনৈতিকভাবে। তো সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার। যেহেতু একটা সুফল আসছে শিক্ষা মন্ত্রণালয়, মানুষের শিক্ষার অধিকার, বেসরকারি সংগঠনগুলোর শিক্ষা বিষয়ে ক্যাম্পেইন, সেই জায়গাগুলোতে ইন দ্য মিন টাইম বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে বলে 3টার এক জায়গায় সংযোগ হয়েছে বিধায়ী গ্রামের একজন সাধারণ মানুষ মনে করে তার বাচ্চাকে শিক্ষিত করতে হবে। এটা কিন্তু আমি একটা খুব ভালো একটা জায়গায় দেশটাকে নিয়ে গিয়েছি। তো এটাকে যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু এখানে নূতন ইম্পোর্টের দরকার আছে, অর্থনৈতিক ইম্পোর্টের দরকার আছে। রাষ্ট্রকেও এখানে অনুদান বাড়াতে হবে, বেসরকারি পর্যায়ে এখানে আসতে হবে, এসে এই জায়গাটাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে।
ড্রপ আউটের কথা, আজকাল কিন্তু আমি দেখেছি আমার ব্যক্তি অভিজ্ঞতা থেকে যে যেই গ্রামটাতে নতুন ফসল এসছে সেই গ্রামটার গৃহিণীরা আয় করতে পারছে বলে বাচ্চার ড্রপ আউট নেই। কারণ বাবা বিরক্ত হয় কোথায়, যে বাচ্চাকে একটা খাতা কিনে দিতে পারছে না, বিরক্ত করছে। মা তার নিজের আয় থেকে বাচ্চাকে খাতা কিনে দিতে পারছে, কলম দিতে পারছে বলে বাচ্চাটি নিয়মিত স্কুলে যাচ্ছে। হ্যাঁ, তো তার কিন্তু ওই টিফিন খাওয়ার লোভে স্কুলে যাওয়ার ওই জিনিসটা এখন আর আগের মতো সেরকম নেই। আমাদের খেয়াল আছে, আমরা ছোটবেলায় কি হলে ওই যে ইউএস এর যে দুধ দেওয়া হতো, তাই না, চকলেট দুধ দেওয়া হতো, আমার পরিষ্কার খেয়াল আছে, আমরা সেগুলো খাওয়ার জন্য ক্লাসে যেতাম। তো সেই পর্যায়টি এখনো ওই স্কুল ফিডিং প্রোগ্রাম সেইভাবে রাখার, মানুষের ক্রয় বেড়েছে, বই পাচ্ছে, নতুন বই চকচক একটা ব্যাপার, তার সান্নিধ্য সব কিছু মিলিয়ে একটা বোম জায়গায় গেছে। এটাকে যদি পুশ করা যায় প্রপারলি তাহলে এটার একটা কোয়ালিটি জিনিস আসবে। সেই সময়টা এখন ভাবার দরকার, রাষ্ট্র পর্যায় থেকে, বেসরকারি পর্যায় থেকে, যারা দেশে বড় বড় ব্যবসায়ী আছে তাদের ইনপুট এখানে দরকার, অনেকভাবে দরকার। এসছে, অনেকেই এসছে, কিন্তু তারপরে আমি মনে করি এটাতে আরো অনেক বেশি কাজ করার স্কোপ আছে। বেসরকারি বিষয়ে একটু আমি যোগ করি, আমাদের বেসরকারি বিনিয়োগের জন্য আমরা খুবই আহ্বান জানাই সবাইকে, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন এটা আনুষ্ঠানিকভাবেই সূচনা হয় 1992 সাল থেকে। তো সেইটা যারা করছিল, আমরা যখন দায়িত্ব নিলাম তখন 56টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা 14 বছর হয়ে গেছে, কোনো শর্তই পূরণ করে নেই, শুধু সার্টিফিকেট বিক্রি করা ছাড়া। আমরা কঠোরভাবে ধরি এবং সেটা আমি বুঝি যে জোর করলে হবে না, তাদেরকে আমার পক্ষে নিয়ে আসতে হবে। খুবই চেষ্টা করি, অনেকে সহযোগিতা করেন, অনেকে আবার চরমভাবে আমার বিরোধিতা করেন। পরে আমরা একটা আইন করি, সেই আইনের ভিত্তি এখন চলছে, এবং এখন বলা যায় যে আমরা প্রায় 28টা বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণভাবে শর্ত পূরণ করে আলাদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তৈরি করে এটা পরিবেশ চলে আসছে। আরও 14টা প্রায় চলে যাচ্ছে নতুন জায়গায়, বাকিগুলো সে আছে। 15টাকে আমরা পারিনি, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, কোর্টের রায় নিয়ে আসে এবং তারাই সব অন্যায় কার্যক্রম চালায়, তাদের সাথে আমাদের স্ট্রাগল চলতেছে, কারণ কোর্টের সাথে আমরা পারি না। তারপরে বিজ্ঞাপন দিয়েছি পত্রিকায়, যে এরা কৌশলে আর কি, যে এরা এই সব নিয়ম মানে না, এখন আপনি দেখে ভর্তি করবেন। এখন বেসরকারি বিনিয়োগ বলতেই আমাদের টাকাওয়ালারা মনে করে যে প্রফিট করব, না, মনে করে আমি প্রফিট করবো, অর্থাৎ মুনাফার সাথে মিলে জিনিসটাকে ভাবে, যেটা বিনিয়োগটাকে এইভাবে দেখে, যার ফলে এখানে একটা সমস্যা। কিন্তু আমাদের ভালো এক্সপিরিয়েন্সটা হলো যে আমাদের এখানে আমরা মনে করি আমাদের বিরাট লোক সংখ্যা, 16 কোটি মানুষ, এবং এটা এখন বোঝা মনে হবে যদি তাদেরকে আমরা মানব সম্পদে রূপান্তরিত করতে পারি, দক্ষ মানুষ। বা আজকের যুগে শিক্ষা মানেই জ্ঞান এবং দক্ষতা, এবং সেটা বাস্তব কাজে প্রয়োগ করার মতো হইতে হবে। আমরা কারিগরি শিক্ষা, আমাদের শিক্ষা একটা প্রায়োরিটির মধ্যে প্রায়োরিটি হচ্ছে কারিগরি শিক্ষা। এটা সবার আমার দৃষ্টি আলাদা থেকে যাচ্ছে, কেউ এটার মধ্যে গুরুত্ব দেয় না। আমরা যখন দায়িত্ব নেই তখন মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা 1% কম ছিল কারিগরি ভোকেশনাল শিক্ষার মধ্যে। আমরা এই ক্ষেত্রে জোর দেই এবং আমাদের সর্বত চেষ্টা নিয়ে আমরা আমাদের যা রিসোর্স আছে তাই দিয়ে চেষ্টা করে আমরা এটাকে শতকরা 8% বেশি নিয়ে গেছি। শিক্ষার্থী কিন্তু এটা সব থেকে বড় সাফল্য আমাদের এখানে, কিন্তু কারোর দৃষ্টিতে আসে না, কেউ এটাকে লক্ষ্য করে না, কোনো মিডিয়াতেও আসে না। এবং সেইখানে এখন ভর্তি হওয়ার জন্য যে একটা বাধা ছিল সামাজিকভাবে, বড় সার্টিফিকেট চাই, আমরা সমস্ত থানায় থানায় ক্যাম্পেইন করছি, সাদা পকেছেন 2-4টার মধ্যে, যে জনমত সৃষ্টি করা, এটা ভালো পড়লে চাকরি বা সমাজেও মূল্য হবে, এবং তাদের ভবিষ্যৎ উন্মুক্ত রাখবার জন্য আমরা ডুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অফ টেকনোলজি, শুধুমাত্র যারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারাই ভর্তি হতে পারবে, বুয়েটের গ্র্যাজুয়েট নিয়ে ভর্তি হতে পারবে না। এই জন্য তারা দেখছে আমার একটা সুযোগ সৃষ্টি হয়েছে উন্নত শিক্ষার জন্য, চাকরিও পাচ্ছে। এই ক্ষেত্রে আমরা বেসরকারি সহযোগিতার জন্য আমরা দৃষ্টিভঙ্গি নিলাম যে আমরা নিজেরা যে সিলেবাস পড়াই এটা আউটডেটেড। আমরা কারখানায় গিয়ে মালিককে বলছি যে আপনি বলে দেন যে আপনি 5 বছর পরে কি টেকনোলজি ব্যবহার করবেন এবং কি সিলেবাস আমরা গ্রহণ করব, আপনার কথা মতো আমরা পড়াবো, এখন আমরা তৈরি করবো না, আপনি তৈরি করে দেন। তারা আগ্রহী হন যে আমার লোক দক্ষ হবে, আপনার ভালো প্রোডাকশন হবে, আপনি বেশি ইনকাম করবেন, আমার লোকও চাকরি পাবে। এইভাবে আমরা কারখানার সাথে সম্পৃক্ত গড়ে তুলছি, এবং দেখা যাচ্ছে যে এখানে তারা বিভিন্ন অনুষ্ঠান করলে আসেন, তারা যোগাযোগ করেন, আমাদের এখান থেকে এসে বাছাই করে তারা নিয়ে যান, অনেককে তারা চাকরি দেন। এবং এইভাবে একটা আমরা কারখানা এবং টেকনিক্যাল স্কুল বা পলিটেকনিক স্কুলের সাথে সম্পৃক্ত, যেমন হাসপাতালে যেমন মেডিকেল কলেজগুলো হয়, এই ক্ষেত্রে তারা বেশ সহযোগিতা আগায় আসছেন। কেন? তারা দেখছেন যে আমাদের এখান থেকে যে পাশ করে গিয়ে চাকরি নিল সে অন্যের চেয়ে ভালো প্রোডাকশন দিচ্ছে, তার লাভ বেশি করতেছে। এই জায়গাটায় আমরা তাদেরকে করতে, তাই আমরা যেটা বলি সারা কথায় যে পাবলিক যে ইনভেস্ট করবে বা যে এন্টারপ্রেনিউয়ার বা যে এমপ্লয়ার, তার স্বার্থটাও আমরা মিলাইবার চেষ্টা করছি ওই জায়গাটায়। এখন উচ্চ যেটা বলছেন যে গবেষণা,
কৃষি গবেষণা আমাদেরকে বাছাই রাখছে। গবেষণায় কিন্তু আমরা একটা পরিবর্তন আনছি। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় প্রথম আমরা একটা হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, হ্যাকায় পরিচিত, সেইখানে আমরা প্রতি বছর সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতার মাধ্যমে আমরা গবেষণার জন্য টাকা দিই। 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা পর্যন্ত দেই একটা গবেষণার জন্য। পাবলিক প্রাইভেট সব ইউনিভার্সিটি দিচ্ছি আমরা। এই প্রথম আমরা এটা শুরু করছি। তো এটা এতই কম যা প্রয়োজন সেই তুলনায়। আর বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের অনেক বিষয় পড়ানো হয়, সেগুলো গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় আছে ঠিকই, কিন্তু এত সংখ্যার প্রয়োজন নেই। দেখা যাচ্ছে যে বাজারে এই যে একটা কথা বের হচ্ছে এখন যে শিক্ষিত বেকার তো হবেই, এই বিষয়ের সাথে তো কোনো বাস্তব কাজের জীবনের সাথে সম্পৃক্ততা নেই। আমার দরকার 100 জন লোকের এই বিষয়, দেখা যাচ্ছে যে এখানে 1000 জন সার্টিফিকেট নিয়ে নিচ্ছে, এবং সে কিন্তু ফিরে গিয়ে আবার আপনার এই লাঙ্গলের ইয়েতে ফালায় ধরবে না, সে কখনো যাবে না। যার জন্য আমরা চিন্তা করতেছি যে আমরা এখন 6, 7, 8কে প্রাথমিক আওতায় নিয়ে আসবো, এবং এটা হবে আমাদের বেসিক এডুকেশন। এটাকে আমরা কম্পালসারি করে দিব এবং বিনামূল্যে সবাইকে এটাকে বাধ্যতামূলকভাবে পড়াবো। আর এই 6, 7, 8-এ অন্য বিষয়ের সাথে একটা কারিগরি কোনো একটা বিষয়, কৃষি বলেন, মিস্ত্রিগিরি বলেন, ইলেকট্রিশিয়ান বলেন বা প্লাম্বার বলেন, একটা সাবজেক্ট থাকবে। যে উচ্চশিক্ষা কিন্তু এটা আমাদের এটা একটা ধারণা যে সবাই উচ্চশিক্ষা পাবে, বরং বাংলাদেশে বেশি সুবিধা সকলের জন্য। দুনিয়ার কোন দেশ আছে যেখানে সকলের জন্য উচ্চশিক্ষা উন্মুক্ত এবং এখানে মেধাবী যারা তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। এবং আমরা যেসব নাম জানি, ধরুন আমেরিকায় হার্ভার্ড ইউনিভার্সিটি কি, MIST কি, ইংল্যান্ডে অক্সফোর্ড কি, কেমব্রিজ, এখানে কি সবাই পড়তেছে? কিন্তু আমাদের তো সবার মধ্যে যে একটা মনে হয় যেন আমরা চরম ব্যর্থ, কেন সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পারি। পাবলিক পরীক্ষায় এত পাস না করলে তো আর অত উচ্চ শিক্ষার প্রতি আগ্রহ হতো না। এখানে হচ্ছে কি, এখন দেখা যাচ্ছে যে আমাদের যে পলিটেকনিক আমরা আছে, সেখানে সরকারি পলিটেকনিক আছে আমাদের 49টা, মানে এগুলো হচ্ছে মানে ওই গ্রাজুয়েশন লেভেল বলতে পারেন, টেকনিক্যালের। আর নিচের দিকে সব মিলে আমার এখন প্রায় 7000 প্রতিষ্ঠান আমরা ইতিমধ্যে করে ফেলছি। তার মধ্যে বেসরকারি আমাদের চেয়ে বেশি 550 পলিটেকনিক আমরা করতে পারছি, বা এগুলো হলো স্কুল স্ট্যান্ডার্ডে। এবং সেখানে এখন যে শিক্ষার্থীরা লেখাপড়া করে, দেখা যাচ্ছে যে অনেক বেসরকারি আছে যারা ওই মুনাফার মতোই আছে, চাপ দিয়ে যাচ্ছি, আমরা ধরে রাখার চেষ্টা করতেছি, কারণ উল্টো করে গেলে তো আমার এই সেক্টরটা ছোট হয়ে যাবে। তো এই জায়গাটায় আমাদের যে এই শিক্ষাটা, এই কারিগরি ও বৃত্তিমূলক, এতে ছাত্ররা এখন আকৃষ্ট হচ্ছে। GPA 5 পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটে যাচ্ছে না, এখানেও আসছে। আমরা এখানে 49টায় আমাদের আসন সংখ্যা হচ্ছে 12,336টি। আমরা এখন এটাকে ডাবল শিফট করে ফেলছি, কারণ আমাদের অবকাঠামো নাই। ডাবল শিফট করে টিচারদের বুঝাই শুনে যেভাবে হোক আমরা কিছু টাকা দিয়ে 2 বার পড়াই। এই বছর এই 12,336টি আসনের জন্য, মানে নেক্সট শিফটে আসনের জন্য পরীক্ষা দিচ্ছে 96,000। তাহলে বুঝেন এখানে আসার আগ্রহটা কতটুকু। যেখানে প্রথম আমি যখন গেছি তখন ছাত্র পাওয়া যায় না, ক্লাস খালি, পরীক্ষা না দিয়ে 6 বছর ধরে আছে, মাস্তানি করতেছে বা লুটপাট করতেছে, এই ধরনের চরিত্র ধারণ করছে। সুতরাং আমরা যদি এই বেসরকারি যাদের স্বার্থ এখানে যদি সংশ্লিষ্ট করতে পারি, যে তিনি দক্ষ লোক পাবেন, তাহলে তিনি ইনভেস্ট করতে আগায় আসবেন। আবার যদি আমরাও দিতে পারি, সেটা সম্ভব। এইভাবে আমরা কারিগরি শিক্ষার ক্ষেত্রে সকলের দৃষ্টি আলাদা রয়ে গেছে। আমি বলবো শিক্ষার যদি আপনি সিঙ্গল আউট করেন, যেমন বললেন ভর্তির ক্ষেত্রে কিংবা নারীর ক্ষেত্রে, কিংবা একটা সিস্টেম আমরা নিয়ে আসছি, পরীক্ষা টাইমলি হচ্ছে, ফলাফল টাইমলি হচ্ছে, ভর্তি টাইমলি হচ্ছে, ক্লাস টাইমলি শুরু হচ্ছে। সবচেয়ে বড় আমি বলবো উন্নতি আমাদের এখানে হচ্ছে কারিগরি বৃত্তিমূলক শিক্ষায়, যেটা আমাদের এগিয়ে নিতে আমরা পারতেছি কেন, এবং বেসরকারি সাহায্য পাচ্ছি কেন, যে এই পরিবেশটা আমরা সৃষ্টি করতে পারছি। এই জায়গায় আমরা আপনাদের সকলের দৃষ্টি চাই যেন আরো জানুক, তাহলে এখানে আমরা আরো সাহায্য পাবো। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, প্রত্যেকে একটু 2 মিনিট করে শেষ করবেন। এখানে অবশ্যই একটা প্রসঙ্গ আলোচনায় নিয়ে আসা দরকার, যে যেভাবে শেষ করতে চান করতে পারেন, যে শিক্ষাকে আসলে বৈষম্য দূর করবার সমাজে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু বাংলাদেশে যেটি দেখা যায় যে এখানে শিক্ষার ভেতরেই একটা দারুণ বৈষম্য আছে। আমরা যদি পাবলিক পরীক্ষার ফলাফলগুলো দেখি, তাহলে দেখা যাবে যে প্রায় সব স্কুলই শহরাঞ্চলের, গ্রামের শিক্ষায়তনগুলো এখানে অনেক বঞ্চিত। একটা সময় তো আপনারা যখন স্কুল থেকে বেরিয়েছেন তখন জেলা স্কুলগুলোর যে কদর ছিল বা তাদের যে ফলাফল ছিল, সেগুলো এখন বিবেচনার মধ্যেও আসে না। আবার শহরের শিক্ষার মধ্যেও কিন্তু নানা ধরনের শিক্ষা ব্যবস্থার কারণে একটা বৈষম্য রয়েছে, যেটি প্রাথমিক পর্যায়ে পৃথিবীর খুব কম দেশই এরকম আছে। রাশেদা চৌধুরী শুরু করেন, 2 মিনিট করে প্রত্যেকের জন্য। এখন শিক্ষার বৈষম্য এটা সর্বত্র আছে, পৃথিবীর সর্বত্রই আছে শিক্ষার বৈষম্য, কিন্তু বৈষম্যটা যখন প্রকট হয়ে যায় তখনই এটা দৃষ্টির সামনে বেশি আসে। আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে বৈষম্যটা শুরু হয়েছে আসলে কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপট থেকেই। শিক্ষা কিন্তু পণ্য হয়ে গেছে এখন, যে যত খরচ করতে পারেন তিনি তত
উচ্চমানের শিক্ষা পাবেন, এই ধরনের একটা ধারণা হয়ে গেছে। ফলে সেই জায়গাটাতে আমাদের একটা লাগাম টানার প্রয়াস আমরা শিক্ষানীতির মধ্য দিয়ে দেখেছি। শিক্ষানীতিতে দুটো কথা শুরুতেই বলা হয়েছে, একটা হচ্ছে বৈষম্য দূর করা, আরেকটা হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি এখনো শিক্ষানীতি বাস্তবায়নের দিকে আমাদের আবারও দুঃখ করেই বলবো যে শিক্ষানীতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দই আমরা পাইনি, এই ধরনের একটা বিষয় চলে এসছে। কিন্তু আরেকটা জায়গায় আমি মনে করি যে আমাদের যে অর্জন, বৈষম্যের যে কথাটা আপনি বললেন, বৈষম্য তো বিনিয়োগের দিক থেকে যেরকম হচ্ছে বৈষম্য, মানে নিজস্ব যারা বিনিয়োগ করতে পারছে, পারিবারিকভাবে বিনিয়োগ করতে পারছে, তারা করতে পারছে। আর শহর গ্রামের যে বৈষম্যটা আপনি বললেন, ওইটা কিন্তু এখন যে যত উপরের দিকে উঠছে তত দেখা যাচ্ছে যে বৈষম্যটা প্রকট হচ্ছে। আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে দেখেছি অদম্য মেধাবীরা আসে, প্রাথমিক পর্যায়ে মোটামুটি ভালো পাবলিক স্কুলগুলো চলে আসে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, কিন্তু যত উপরে উঠে মাধ্যমিক পর্যায়ে অষ্টম শ্রেণী সমাপনী, এসএসসি বা এইচএসসি, ততই কমতে থাকে। তখন দেখা যায় যে এই সমস্ত স্কুলের প্রাধান্য বেশি থাকে, তথাকথিত নামি দামি স্কুল, এবং সেখানে যদি শিক্ষার্থীর প্রতি বিনিয়োগটা দেখা যায়, সেখানেই কিন্তু বৈষম্য বোঝা যাবে আমার কোথা থেকে বৈষম্যটা শুরু বা সূত্রপাতটা কোথায়। এটার একটাই উপায়, শিক্ষায় বিনিয়োগ বাড়ানো, এবং সেটা পাবলিক শিক্ষায়, মূলধারার শিক্ষায়। আমি একটু দুটো বিষয় এখানে একটু উপস্থাপন করি। একটা হচ্ছে যে আমরা প্রায়শই লক্ষ্য করি যে একটা কথা শুনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা আইবিএ থেকে বের হয়, তারা বের হওয়ার আগেই তাদের চাকরি ঠিক হয়ে যায়। হ্যাঁ, মানে আমি কথাটা এই কারণে বলছি যে একজন শিক্ষিত করার পেছনে একজন মানুষের কি শুধুই টাকা রোজগার করার বিষয়টা কি তার থাকে? সে সোসাইটিকে কন্ট্রিবিউট করার মন মানসিকতা বা মানবিক হিসেবে একজন মানুষ হিসেবে সে গড়ে উঠছে কিনা, মানে এই বলেছেন সেটি চ্যালেঞ্জের মধ্যে আছে। হ্যাঁ, নৈতিক শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা। আমি আমার ঘরের ভেতরেই দেখেছি, আমার নিফিউ, আমার ভাতিজা, সে আমাকে এসে বলছে সে আগামী 6 মাস পরে বেরোবে, যে আমি 3 জায়গায় অফার পেয়েছি, যে বিএটি, তারপর কি বলে ক্যাটলিস্ট, এবং আরেকটা কি লিভার, কোনটা জয়েন করবো, এটাতে পয়সা বেশি। তো এই যে একটা দিক, মানে এটাকে মাথায় আমাদের রাখার খুব প্রয়োজন আছে। কারণ একজন মানুষ যদি তৈরি হয়, সে শুধু মানি মেকিং মেশিন হবে, সোসাইটিকে সে কোনো কন্ট্রিবিউট করবে না, তার মেধা দিয়ে সে শুধু একটা কাজ করবে আর কিছু পয়সা উপার্জন করবে ভালো, এই থেকে আমাদের থেকে মোটিভেশনটাকে একটু দূরে নেওয়া খুব জরুরি। মানবিক শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার সোসাইটিকে যদি কন্ট্রিবিউট। 1 নাম্বার 2, যে হায়ার লেভেলে এডুকেশনে আমি এটা মাননীয় মন্ত্রীকে বলবো যে আমি দেখেছি যে নানানভাবে একজন তরুণ যখন একজন টিচারের চাইতে মেধাবী হন, তখন সে নানানভাবে এবিউজ হয়, তার রেজাল্ট খারাপ হয়। শিক্ষা ব্যবস্থার ভেতরে, আপনাদের ভেতরে এরকম ক্রস চেকিং এর কোনো আদৌ ব্যবস্থা আছে কিনা? এটা মারাত্মক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। কখনো যদি কোনো স্টুডেন্ট ক্লাসে বুঝিয়েছে যে সে তার টিচারের চাইতে বেশি জানে, সে সেই টিচারের একেবারে নির্যাতন এমন পড়ে যে তাকে এমন নির্যাতন করা হয় যে সেই ছেলেটি একসময় সিক হয়ে যায় সাইকোলজিক্যালি। তাকে হাতে ধরে তাকে মার্কস কম দেওয়া হয়, কিন্তু সে যে কোনো স্টুডেন্ট চেয়ে অনেক বেটার পারফর্ম করছে। এগুলো অহরহ জাতীয় ঘটনাগুলো ঘটছে। কিন্তু যে শিক্ষকটি তাকে পড়াচ্ছে অনেক ক্ষেত্রেই কোন অবস্থাতে ওর চাইতে মেধাবী শিক্ষক নয়। শুধু তাই না, ইউনিভার্সিটি লেভেলে তো আপনার মানে টিচার্স পলিটিক্সটাও ফলাফলের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। আমাদের অনেক প্রতিভাবান ছেলেকে নষ্ট করে দিচ্ছে, ছেলে মেয়েকে। তো এইগুলো আমি শুনেছি যে গোপনে তাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এরকম ইয়ে আছে যে কোন টিচার কোন স্টুডেন্টের সাথে কি বিহেভ করছে, বিদেশের কিন্তু আমাদের এখানে এগুলো আছে বলে আমি মনে করি না। এটা কিন্তু একটা জরুরি বিষয়, ইভালুয়েশন, এটা কিন্তু একটা জরুরি বিষয়, অসম্ভব জরুরি বিষয়। তো সেইটা কারণ যে কারণে গার্জিয়ান হিসেবে সেও মুখ খুলতে পারে না, কারণ তার ছেলে আরো খারাপ হবে বা মেয়ে আরো খারাপ হবে, এবং স্টুডেন্টই তো পারেই না। মিস্টার মিনিস্টার 2 মিনিট সময় আপনার জন্য। এগুলো তো বলা হয়ে গেছে, তবু আমি বলছি যে প্রথমত গ্রামাঞ্চলে আমাদের মেধাবী সংখ্যা মোটেই কম নয়, এবং আমি সার্বিকভাবে বলবো যে আমাদের নতুন প্রজন্মের সন্তানদের বিশ্বমানের মেধা
এটাকে আমাদের বিকশিত করবার সুযোগ আমাদের সাথে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সামনে বিশ্ব জয় করবার সুযোগ সামনে আছে। সেই লক্ষ্য নিয়ে আমরা এগোতে চেষ্টা করতেছি। এখন গ্রামাঞ্চল ছেলে ভালো ফলাফল করে, কিন্তু তুলনামূলকভাবে সুযোগ যেহেতু বেশি এবং টাকা বেশি ইনভেস্ট করবার সুযোগ যাদের আছে তারা বেশি শহরে বসবাস করেন, যার ফলে এইখানে একটা তারতম্য হয়ে যায়। যেমন আপনি বলেছেন যে আগে জেলা স্কুলগুলো ছিল, এখন কিন্তু জেলায় জেলায় আরও কিন্তু অনেক স্কুল হয়ে গেছে যেগুলো কিন্তু তার চেয়েও মানসম্পন্ন। তো সেটা প্রাইভেটও হয়েছে, বেশি টাকা দিয়েও পড়ানো হচ্ছে, যার ফলে একদম খারাপ করে তা কিন্তু না। আমরা যে প্রথম 20টা প্রতি বোর্ডে স্কুলকে নির্ধারণ করি, দেখা যাচ্ছে যে প্রতি বছরে কিন্তু নতুন উঠে আসতেছে। এই যেমন নরসিংদী থেকে সেকেন্ড হয়ে যাচ্ছে, এই যখন একদম বস্তির ভিতরে ডেমরার স্কুলটা সেকেন্ড হয়ে গেছে, থার্ড হয়ে গেছে, ফোর্থ হয়ে গেছে, ময়মনসিংহ স্কুল থার্ড হয়ে গেছে। এটা কিন্তু আস্তে আস্তে স্কুল বেরিয়ে আসছে। আমরা এই জেলা স্কুলগুলোর সাথে মান বৃদ্ধির চেষ্টা করতেছি, আর সেই সঙ্গে আমরা প্রতিটা উপজেলায় যেখানে গভর্নমেন্ট স্কুল নাই, আছে গভর্নমেন্ট স্কুল কয়েকটা জেলায়, 310টাই থানায় নেই, থানা বা উপজেলায় নেই, আমরা একটা মডেল স্কুল করে দিচ্ছি যেখানে একটা আদর্শ স্থানীয় হতে পারে। আচ্ছা, আরেকটা পয়েন্ট শেষ করি, যে আমাদের যে কথাটা বলা হচ্ছে যে বাবা মার টাকা নিশ্চয়ই আমরা খরচ করি, কিন্তু আমাদের জনগণের অর্থেই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়। 100% টাকা আমরা দিই, কিন্তু আমরা ক্ষমতা খাটাই 0%, সব ক্ষমতা তাদের। যার ফলে এখানে এক ধরনের স্বাধীনতা যে দেওয়া হয়েছে, এটা কীভাবে ব্যবহৃত হচ্ছে এই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে নৈতিকভাবে মানসিকভাবে এই দায়বদ্ধতা তাদেরকে শিক্ষা দিতে হবে, যেন তারা রেসপন্সিবল হয়, দায়িত্বশীল হয়, যে আমি জনগণের অর্থে লেখাপড়া করছি এবং জনগণের সব দায়বদ্ধতা আছে, তাইলে পরে আমরা পরবর্তীকালে মানুষের প্রতি এই দায়বদ্ধতা থাকবে। আর যে কথা বলেছেন যে আমাদের এটার পরিমাপের কোনো ব্যাপার নাই, হ্যাঁ নাই, আমরা একটা এডুকেশন কাউন্সিল করতেছি যেটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মান পরিমাপ করবে সাবজেক্ট ওয়াইজ। সব বিশ্ববিদ্যালয় কিন্তু সব বিষয়ে শ্রেষ্ঠ হয় না দুনিয়ায়, তো এই কাজটা আমরা এখন শুরু হলে পরে এটা বুঝতে পারবো। আর শিক্ষার্থীদের আগে যেমন শিক্ষকরা পেটাতেন, শাস্তি দিতেন, এটা আমরা বন্ধ করছি আইন করে, যে আজকের যুগে যদি শিক্ষক তাকে মানসিক শারীরিক নির্যাতন করেন, সে শিক্ষা বিরোধী হয়ে উঠবে, শিক্ষকের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে উঠবে। আগে এটা কিন্তু ছিল না, এবং এটা আমরা এখন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হচ্ছে, তাই কেউ করতে পারবেন না, তারপরেও হচ্ছে, কিন্তু আমরা এর প্রতি ব্যবস্থা নিব। কিন্তু তিনি যে কথা বলেছেন শাইখ সিরাজ ভাই, যে আমাদের এই জায়গাটা একটা নৈতিক অবক্ষয়ের ব্যাপার, যে কোনো শিক্ষক তার ছাত্র আরো ভালো করলে তিনি আরো গৌরবান্বিত হবেন যে আমার শিক্ষার্থী অনেক বেশি আমার চেয়ে বেশি জানে। কিন্তু আজকে ওই যে বললেন নৈতিক মূল্যবোধ কিংবা রাজনীতির স্বার্থ, সংকীর্ণ স্বার্থ, এগুলোর কারণে তিনি চান না তার চেয়ে আর বেশি কেউ জানুক। আমরা ছোটবেলায় শিক্ষা পাইতাম যে বাবা মার চেয়েও যেমন চায় তার সন্তানকে ছেড়ে যাক, শিক্ষকরা চায় তার শিক্ষার্থী তাকে ছেড়ে যাক, তিনি যেন বলতে পারেন যে আমার ছাত্র বড় হয়েছে। এই যে শিক্ষা, আমি আগে বলেছিলাম যে নিবেদিত প্রাণ শিক্ষক গড়ে তোলার যে কাজটা, সেই যে মানে তার কি বলবো মেধা এবং তার যে নৈতিক মূল্যবোধ, সেই জিনিসটার আমাদের অভাব, সেটা দূর করতে হবে। তাই যদি আমরা করতে পারি, তাহলে আমাদের নতুন প্রজন্মর মেধা এবং সেই সুযোগটা এখন তৈরি হয়েছে, এটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমরা আশা করি যে সকলের সহযোগিতায় আমরা নিশ্চয়ই এগোবো। আমি আগেই বলেছি যে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে, এটাকে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, এটা ডেভেলপমেন্টের সমস্যা, উন্নয়নের সমস্যা। অনেক ধন্যবাদ রাশেদা চৌধুরী, শাইখ সিরাজ এবং আমি সাইফুল ইসলাম নাহিদ। দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষা নিয়ে, মূলত চ্যানেল আইতে প্রচারিত বা সংবাদের শিক্ষা সংবাদ নিয়ে, এবং সেটি গত 30 সেপ্টেম্বর আপনারা শুনেছেন যে 500তম পর্ব অতিক্রম করেছে এবং এখনও এটি চলছে, এবং আমরা আশা করি যে এটি অব্যাহত থাকবে, কেন ইতিমধ্যেই এই শিক্ষা সংবাদের যে ইতিবাচক দিকগুলো যারা নীতি নির্ধারণী ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত আছেন তারা সেগুলো বিবেচনায় নিচ্ছেন, এবং বেশ কিছু কাজও হচ্ছে এর মধ্য দিয়ে। ধন্যবাদ এই শিক্ষা সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট চ্যানেল আই সংবাদ টিমকে। ধন্যবাদ মোস্তফা মল্লিক, যিনি আগে থেকে মানে প্রথম অবস্থানে থেকে এই রিপোর্টটি করছেন নিয়মিতভাবে, অনেক কষ্ট করে শাইখ সিরাজ উল্লেখ করেছেন। ধন্যবাদ রাশেদা চৌধুরী, তার প্রতিষ্ঠান এবং আরও যারা সংশ্লিষ্টের সঙ্গে, তাদের সবাইকে, এবং মন্ত্রীকেও ধন্যবাদ যে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে এই রিপোর্টটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছেন। শিক্ষার সামনে চ্যালেঞ্জকে আলোচনায় এসছে, শিক্ষার বৈষম্যের কথা আলোচনায় এসছে। শিক্ষাকে বিনিয়োগ হিসেবে দেখতে হবে। শিক্ষার মানটা, কোয়ান্টিটি এখন বাড়ছে, শিক্ষিতের সংখ্যা বাড়ছে, উচ্চশিক্ষিতের সংখ্যা হয়তো বাড়ছে, সার্টিফিকেটধারীর সংখ্যা বাড়ছে, কিন্তু শিক্ষার মান সেই অর্থে বাড়ছে না, সেটিকে মন্ত্রী বলছেন এটি বড় চ্যালেঞ্জ। শুধু শিক্ষিত হলেই চলবে না, মানুষ তৈরি করতে হবে শিক্ষার মধ্য দিয়ে, সেটিকেও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। নৈতিক শিক্ষা উদ্বুদ্ধ করতে হবে, এবং আমরা আশা করি যে এই বিষয়গুলো কেবল বিবেচনার মধ্যে থাকবে না, এর জন্য যা করণীয় সবাই মিলেই করবেন। মন্ত্রী যেটি উল্লেখও করেছেন যে শিক্ষার উন্নয়নটা কেবলমাত্র সরকারের পক্ষে সম্ভব নয়,
এটি সরকার, বেসরকারি উন্নয়ন সংস্থা যারা কাজ করছেন, গণমাধ্যম, সবাই মিলেই করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।